যাকে বিয়ে করতে এসেছে এবং যাকে বিয়ে করেছে দুজনেই পালিয়ে গেল। প্রফেসর সাহেবের সিস্টেমে নিশ্চয়ই কোনো ঘাবলা আছে। আকাশ কল কাটার পরে বিয়ের আসরের আশেপাশে গুঞ্জন করা এমন কথাগুলো কানে ভেসে এসে তার মেজাজ দ্বিগুণ চড়া হয়ে গেল বারিশের। রাগ করে সে কলটা কেটে দিল। কিন্তু ওপাশ থেকে আকাশ অনবরত কল করেই যাচ্ছে, রিং হয়ে যাচ্ছে। বিরক্তিতে বারিশ এবার ফোনটা বন্ধ করে দিল। গাড়ির স্টিয়ারিং হুইল শক্ত করে মুঠ চেপে ধরে সে অ্যাক্সিলেন্টে জোরে চাপ দিয়ে ধরল। ফাঁকা রাস্তায় গাড়ি এখন ঝড়ের গতিতে ছুটছে। দাঁতে দাঁত চেপে স্টিয়ারিং একটা জোরে থাপড় মেরে বারিশ ক্ষিপ্ত গর্জন ফেলে বলে উঠল, পুরো পরিবারটাই একটা ফ্রেড। আগের জন তো বিয়ের আগেই পালাইছে, আর তুমি নাচতে নাচতে বিয়ে পিড়িতে বসলে, কবুল বললে, তারপর ঢ্যাং ঢ্যাং করতে করতে পালালে। আই ডোন্ট নট স্পে উইল ঝিলমিল। এই অপমানের শেষ আমি দেখেই ছাড়ব। গাড়িটা দ্রুত চালালো এবং গাড়ির গাটা অনেক উপরে উঠে গেল। বারিশ স্টিয়ারিংয়ে শক্ত করে চেপে ধরে নিজেকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু মাথার ভেতর লোকজনের ফিসফিসানিগুলো কিছুতেই থামছে না। ঠিক তখনই হেডলাইনের আলোর সামনে রাস্তা পরিচিত একটা অবয়ব ভেসে উঠল। সরু হলো বারিশের চোখ দুটো। সঙ্গে সঙ্গে সে ব্রেক কষে গাড়িটা থামালো। গাড়িটা ঠিক ঝিলমিলের গা ঘেঁষে থেমে যায়। হঠাৎ গাড়ির মুখোমুখি হয়ে ঝিলমিল থমকে দাঁড়ালো, কিন্তু বারিশের গাড়িটা চিনতে পেরে তার চোখ জোড়া ভয়ে বড় বড় হয়ে গেল। সে এক সেকেন্ডও নষ্ট করল না। সে উল্টো ঘুরে আবারও দৌড় মার দিল। ঝিলমিল। বারিশ গলা দিয়ে এক হুঙ্কার বেরিয়ে এলো। সে দ্রুত গাড়ির দরজা খুলে বেরিয়ে এসে প্রচণ্ড ক্ষিপ্তিতে ঝিলমিলের পিছু ছুটল। পালাবে যখন বিয়ে করলে কেন আমায়? দাঁড়াও বলছি, ধরতে পারলে ঠ্যাং ভেঙে দেব তোমার। বারিশ দৌড়াতে দৌড়াতে ঝিলমিলের পিছু পিছু ছুটতে ছুটতে কথাগুলো বলছে। বউ সাজার জন্য বিয়ে করেছি, সংসার করার জন্য নয়। ঝিলমিলও দৌড়াতে দৌড়াতে বলল। ভারী শাড়ি গহনা দিয়ে যতটুকু সম্ভব দৌড়াচ্ছিল। বাড়ির অনেকটা দূরে সে চলে গিয়েছে। ভেবেছিল একটা বাস বা ট্রেন পেলে আপাতত দূরে কোথাও চলে যাবে। স্টেশনের কাছাকাছি চলে গিয়েছে সে, কিন্তু যার জন্য পালিয়েছে সে এসে সামনেই। তুমি কি দাঁড়াবে? ধরতে পারলে খুব বাজে অবস্থা করে ছাড়ব তোমার। ঝিলমিল এসব কিছু শুনছে না। সে নিজের সবটুকু শক্তি ঢেলে দৌড়াচ্ছে। শাড়ি পরে দৌড়ানোর কারণে শাড়িটা খুলে যাচ্ছিল। সে উঁচু করে রাখা শাড়িটা কুচি ছেড়ে দু হাতে বুকে জড়িয়ে ধরে দৌড়াতে লাগলো। আর ঠিক তখনই বাঁধল বিপত্তি। পায়ের কাছে কাপড়ের ঘের উঠে গিয়ে হুমড়ি খেয়ে পড়ল। পাকা রাস্তায় আছাড় খেয়ে পড়ল সে। মেয়েটা এই পতন দেখে বারিশের পা এর গতি থেমে গেল। ঠোঁটের কোণে বিজয়ী হাসি রেখে সে ধীর পায়ে এগিয়ে গেল ঝিলমিলের দিকে। মাটিতে বসে থাকা অবস্থায় ঝিলমিল ভয়ে ভয়ে পিছাতে শুরু করলো। আর বারিশ ঠিক তখনই নিঃশব্দে এগিয়ে গেল। ঝিলমিল আর পেছনের লোকটা একেবারে এগোচ্ছে আর ঝিলমিল পেছোচ্ছে। এভাবেই কতক্ষণ চলতে থাকার পর ঝিলমিল আচমকা উঠে আবারও দৌড় লাগালো। আমাকে ধরা এত সহজ না, আহা কি শখ! এই একটু বলেই বেচারি ঘুরে দৌড় দিতে গিয়ে পথে সামনে কারেন্টের খাম্বার সাথে সজোরে ধাক্কা খেয়ে কয়েক মুহূর্তের জন্য চারপাশ যেন
চোখ দুটোর সামনে ঘুরতে লাগলো। মাথার ভিতর যেন এক ঝাঁক ঝিঁঝি পোকা ডেকে উঠল। কপালে ততক্ষণে বেশ ভালোই ফুলে উঠেছে। ঝিলমিল জানতো আজ রাতে তার কপালে আরও দুর্গতি আছে, কিন্তু এই কারেন্টের খাম্বা যে ঠিক এই সময় তার পথ আগলে দাঁড়াবে তা ভাবেনি। এমনিতেই পিছনে জ্যান্ত এক খাম্বা তাকে তাড়া করে ফিরছে, তার উপর আবার এই জড়ো খাম্বার আগমন। ফুলে ওঠা কপালে আঙুল বুলিয়ে যত্ন সহকারে চোখ মুখ কুঁচকে পেছনে পিছাতে না তাকিয়ে গালে এসে পড়ল বারিশের শক্ত হাতের আঘাত। ঝিলমিলের মাথা এবার আবারও এক দফায় যেন ঝিঁঝি পোকা ডেকে উঠল। চোখ বন্ধ করে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে সে। তারপর ধীরে ধীরে চোখ মেলল। প্রথমে কারেন্টের খাম্বার সাথে কপালে, তারপর জ্যান্ত খাম্বার সাথে গালে, তারপর দুটো আঘাত। অনিচ্ছাকৃত মেয়েটার চোখ দিয়ে গড়িয়ে পড়তে লাগলো পানি। বারিশ নিজের মাঝারি সাইজের লম্বা চুলগুলোকে ঘুচিয়ে কপাল থেকে সরিয়ে বলল, তুমি কি নিজ দায়িত্বে ভদ্রভাবে গাড়িতে গিয়ে বসবে, নাকি আমি ব্যবস্থা করব? ঝিলমিল অভিমানে আর ক্ষিপ্ত তাই ফুঁসতে ফুঁসতে বলল, আমি যাব না, আপনি চলে যান চাচ্চু। আমি কিছুতেই বাকি কথাগুলো আর ঝিলমিলের ঠোঁট গলে বেরোনোর সুযোগ পেল না। বারিশ এক ঝটকায় তার পেশিবহুল শক্ত হাত দিয়ে ঝিলমিলকে পাঁজাকুলে করে তুলল শূন্যে। নিমেষেই মেয়েটা আছড়ে পড়ল বারিশের চওড়া কাঁধের উপর। আচমকা এমন ভারসাম্যহীন পরিবর্তনে নিজেকে সামলাতে সেই অবচেতনভাবেই বারিশের গলা জড়িয়ে ধরল। পরক্ষণেই ঘোর কাটতেই মেয়েটা মাটিতে নামার জন্য আকুতি নিয়ে বারিশের পিঠে হাত দুটো দিয়ে কিল থাপ্পড় মারতে মারতে বলল, চাচ্চু প্লিজ আমাকে নামিয়ে দিন, আমি যাব না বলছি তো, আমি এই বিয়ে মানি না। বারিশের কানে যেন এই আর্তনাদ পৌঁছাচ্ছে না। 17 বছর বয়সী অবুঝ বীরর সামনে আক্রমণ আর হাতের থাপ্পড়ের মুখ বুজে সহ্য করে হন হন করে গাড়ির দিক এগিয়ে গেল। ঝিলমিল মরিয়া হয়ে এক পর্যায়ে বারিশের শক্ত কাঁধে কামড় বসিয়ে দিল, কিন্তু তাতেই ওই পাষাণ পুরুষের কোনো হেলদোল হলো না। গাড়ির দরজা খুলে এক প্রকার জোর করেই তাকে ভেতরে বসিয়ে দরজা নক করে দিল সে। গাড়ির ভেতর কিছুক্ষণ অনর্থক চেঁচামেচি করে ক্লান্ত হয়ে শান্ত হলো ঝিলমিল। ভাবল বাড়ি ফিরে আব্বু নিশ্চয়ই তাকে এই রাগী প্রফেসরের হাত থেকে বাঁচিয়ে নেবে। কিন্তু কিছু দূর যাওয়ার পরই দেখল গাড়িটা তাদের বাড়ির গেটে না ঢুকে পাশের বাড়িতে, অর্থাৎ শেহরান বিলায় রাজকীয় গেটের ভিতর প্রবেশ করতে শুরু করল। তখন তার বুকের ভেতরটা আবারও ছেদ করে উঠল। সে পুনরায় চেঁচিয়ে বলে উঠল, এ কি এখানে কেন এনেছেন? আমাদের বাড়ির গেট এটা না, এটা তো আপনাদের বাড়ি। গাড়ির ইঞ্জিন বন্ধ করে বারিশ অত্যন্ত শান্ত কিন্তু দৃঢ় গলায় জবাব দিল, আজ থেকে এটাই তোমার একমাত্র বাড়ি। ঝিলমিল আবারও ছটফট করে উঠল, যাব না, নামিয়ে দিন আমাকে, আমি এই বাড়িতে কিছুতেই পা রাখব না। এবার তার কোনো আকুতি বারিশের কানে পৌঁছাচ্ছে না। আগের মতোই ঝিলমিলকে কাঁধে তুলে নিয়ে ধীর পায়ে গাড়ি থেকে বের হয়ে এলো। লন পেরিয়ে শেহরান বাড়ির সদর দরজা পার হয়ে লিভিং রুমে সব পেছনে ফেলে সে সিঁড়ি বেয়ে সোজা নিজের ঘরের দিক এগিয়ে গেল।
এদিকে লিভিং রুমে তখন এক থমথমে পরিবেশ। পুরো শেহরান বাড়ির লোক চাতক পাখির মতো নতুন বর বধূর অপেক্ষায় বসেছিল। স্বয়ং বাড়ির বড় আম্মা অর্থাৎ শাহরিয়ার ঝর্ণা বেগম নিজের রাজকীয় সোফায় বসে অধীর আগ্রহে ছোট ছেলের জন্য অপেক্ষা করছিলেন। ছেলেকে ওভাবে ক্লান্তভাবে দেখে, কাঁধে আর ঝিলমিকে নিয়ে আসতে দেখে তিনি ধড়মড় করে উঠে দাঁড়ালেন। কিন্তু মুখে কোনো প্রশ্ন উচ্চারণ করার আগেই তার চোখ দুটো চড়ক গাছ। বিস্ময় হতভম্ব হয়ে তিনি ছেলের ঘরের দিক তাকিয়ে রইল। তার এই অবাক হওয়ার কারণ ঝিলমিলকে ওভাবে তুলে আনা নয়। তিনি বিস্মিত হলেন পাত্রীর অদলবদল দেখে। তার ছেলে বিয়ে করতে গিয়েছিল অন্য একজনকে, আর ঘরে তুলে নিয়ে এলো সম্পূর্ণ ভিন্ন একজন মেয়েকে। চোখ দুটো বড় বড় করলেন। অবিশ্বাস্য দৃষ্টিতে নিজের বড় ছেলের বউয়ের দিকে তাকিয়ে ঝর্ণা বেগম চিৎকার করে বলে উঠলেন, এটা কি হলো? ঝিলমিল এখানে এই বেশে কেন? কার জায়গায় কে এলো? শাশুড়ির এমন রূপ দেখে ভয়ে ভীত হলো শিউলি বেগম। বললেন, আসলে আম্মা, এতক্ষণ লুকিয়েছি, দিঘি পালিয়েছে। ঝর্ণা আম্মার চোখে এবার বড় বড় হয়ে গেল। কি? হ্যাঁ আম্মা, এজন্যই তখন আপনাকে এতবার কল করেছিলাম। দিঘি পালানোর পর চৌধুরী বাড়ির নূরজাহান আম্মা তরঙ্গের সাথে ঝিলমিলের বিয়ে দিয়ে দিয়েছেন। ব্যাস, গেল এই বাড়ির বড় আম্মা এবার গেল। দুলতে দুলতে সে শিউলি বেগম দুলতে থাকা সেই শিউলি বেগম শাশুড়িকে আগলে ধরলেন। উপস্থিত সবাই আতঙ্কিত হয়ে গেল। কি শোনালে আমাকে বড় বউ? আমার তরঙ্গের বউ এই ঝিলমিল? এ কেউ বরফ আন বলছি। আমার মাথায় এনে দে বরফ। শেষ। এইটুকু বলেই অজ্ঞান হয়ে গেল আম্মা। বারিশ দৌড়ে এলো সবার চেঁচামেচি শুনে। এসে মায়ের এমন চেতনাহীন দেখে ডাক্তারকে কল করলো। কিছুক্ষণের মাঝেই ডাক্তার এসে তার মাকে দেখে পাশে বসিয়ে দরজা পরীক্ষা করলেন। ডাক্তার বিদায় জানিয়ে সদর দরজায় পৌঁছে গেল সে। তখন থেকে একা একা বসে এসব ভাবছিল ঝিলমিল। লোকটা দরজা বাইরে থেকে লক করে সেই যে গিয়েছে, এখনো আসছে না। ঝিলমিলের পরনে তার ফুল কোয়ার্টার ঢিলেঢালা লেডিস প্যান্ট আর পাতলা টি শার্ট, অথচ মাথায় জড়িয়ে আছে বিয়ের শাড়ির সেই ভারী দোপাট্টাটা। সেটাও বড্ড এলোমেলো অবস্থা। ঘরের মেঝেতেই দলা পাকিয়ে পড়ে আছে দামি বেনারসি, আর ছড়িয়ে ছিটিয়ে আছে ভারী গহনাগুলো। খাটের এক কোণে গুটিসুটি মেরে বসে মেঝেতে পড়ে আছে শাড়িটি দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে 17 বছর বয়সের মেয়েটা। তার মস্তিষ্ক এখন এই আকস্মিক পরিবর্তনপূর্ণ মেনে নিতে পারছে না। ঠিক তখনই নিস্তব্ধ ঘটে যাওয়া এক পুরুষালী শিস বাজানোর শব্দ ভেসে এলো। ভাবনার সুতো ছিঁড়ে গেল ঝিলমিলের। সে খানিকটা চমকে দরজার দিক তাকিয়ে আবারও মেঝের দিক তাকালো। পকেটে হাত গুজে হেলে দুলে ঘরের ভেতর পা রাখল বারিশ। তাকে এগিয়ে আসতে দেখে ভালো করে দেখল তার গায়ে এখনো বিয়ের শেরওয়ানি, তবে সামনের উপরের 3টে বোতাম বেখেয়ালিভাবে খোলা। খুব উদাসীন মনে শিস বাজাতে বাজাতে ভেতরে এলেন। খাটের উপর ঝিলমিলের এই অদ্ভুত রূপ দেখে বারিশ ঠোঁটের
শীষ আচমকা থেমে গেল। সে থমকে দাঁড়িয়ে ঝিলমিলের উপর নিচ ভালোভাবে পরক্ষণ করলেন। কল্পনাতেও ছিল না। শুকনো একটা ঢোক গিলে কিছুটা বিস্ময় নিয়ে বলল, এসব কি পড়েছ? ঝিলমিল কোনো উত্তর দিল না। এমনি তার দিকে ফিরে তাকালো না। এই মেয়ে, তোমাকে বলছি। এবার বারিশের কণ্ঠ কিছুটা চওড়া, তবুও নিস্পৃহ রইল ঝিলমিল। কোনো নড়াচড়া নেই। যেভাবে জোর করে খাটিয়েছে, এক প্রকার তুলে নিয়ে আসা হয়েছে তাকে এই বাড়িতে, তাতে মেয়েটা যে বসে বসে চিৎকার করে কাঁদছে না, এটাই অনেক বেশি। কিন্তু বারিশের মতো পুরুষ এ নীরবতা প্রত্যাখ্যান সহজে মেনে নিতে পারল না। সে দ্রুত পায়ে ঝিলমিলের সামনে এসে হাঁটু গেড়ে বসল। শান্ত শক্ত হাতের ওপর দু বাহু চেপে ধরে হালকা ঝাঁকুনি দিয়েও বলল, তোমার সাথে কথা বলছি আমি। তো পড়েছ এগুলো? তো কি পড়েছ এগুলো? আর কাপড় নেই? ঝিলমিল এবার চোখ তুলে তাকালো। মাত্র কয়েক ঘন্টা আগে চাচা থেকে আচমকা স্বামী বনে যাওয়া পুরুষটির চোখের দিকে সোজা তাকালো সে। বারিশের প্রশ্নের কোনো জবাব না দিয়ে তীব্র শক্তিতে নিজের বাহু দুটো ছাড়িয়ে নিল বারিশের হাত থেকে। আর ধীর গলায় বলল, আমাকে ধরবেন না চাচু। আপনি আমার চাচু, সেটা ভুলে যাবেন না। কথাটা শুনে বারিশের চোয়াল শক্ত হয়ে এলো। ঝিলমিলের দিক সামান্য ঝুঁকে চোখের মনি শুরু করে সে ফিসফিস করে বলল, ছিলাম চাচু, ছিলাম। নাও আই এম ইওর হাজব্যান্ড মিসেস বারিশ। শুনে কথাগুলো শুনে কেমন যেন গা গুলিয়ে উঠল ঝিলমিলের। এই লোক তার চাচুর বেস্ট ফ্রেন্ড, তার প্রতিবেশী, পাশাপাশি বাসা তাদের। বারিশ শুধুই তার চাচুর বেস্ট ফ্রেন্ড নয়, তার চাচুর আত্মা বলা যায়। পাশাপাশি বাড়ি হওয়ায় তাদের দু পরিবারের ঘনিষ্ঠতাও অনেক বছর ধরে প্রবল ছিল। তুমি এমন ভাব করছো যেন আমি তোমাকে জোর করে বিয়ে করেছি। তোমার দাদিমা তোমাকে আমার গলায় ঝুলিয়ে দিয়েছে, বারিশ বলল। তাতে তেতে উঠে ঝিলমিল বলল, আমাকে ঝুলিয়ে দিয়েছে? আপনাকে আমার গলায় ঝুলিয়ে দিয়েছে। বারিশ বলল, আমি কি তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম? তার কথার পিঠে ঝিলমিল বলে উঠল, আমি কি আপনাকে বিয়ে করার জন্য বউ সেজে বসেছিলাম? এবার বারিশ বলল, হ্যাঁ, এই তো বসে আছো। বারিশ কপট হেসে ঝিলমিলের মাথার দিক তাকিয়ে দোপাট্টাটা ইশারা করে কথাটা বলল। ঝিলমিল এবার আরও রেগে গেল। এক হাত বারিশের শেরওয়ানির এক পাশ চেপে ধরে বলল, এটা কি? আপনিও তো জামাই সেজে বসে আছেন। বারিশ খুব উদাস ভঙ্গিতে বলল, আমি তো তোমার জন্য সাজিনি, কিন্তু তুমি তো আমার জন্য সেজেছ। সাজিনি, সাজানো হয়েছে। জোর গলায় বলল ঝিলমিল। যাই হোক, সাজানো হলেও সেটা আমার জন্যই হয়েছে। কিন্তু আমি তো তোমাকে বিয়ে করতে যাইনি। আমি তো পালিয়ে গিয়েছিলাম। কেন নিয়ে এলেন আমাকে? যখন পালিয়েছ তখন আমাদের বিয়ে হয়ে গেছে। তুমি এখন আমার বউ হয়ে গেছো, বারিশের বউ। আর প্রফেসর ফাইজান বারিশের বউ। বিয়ের দিন পালিয়েছে, সেটা সবাই জেনে গেলে তার প্রেস্টিজ যাবে। না হলে তোমাকে ধরে আনার কোনো ইচ্ছেই আমার ছিল না। নিজেকে প্রফেসর দাবি করতে লজ্জা করে না আপনার? যে ভদ্রতা আছে আপনার মধ্যে, কলেজের সবাই যেদিন আপনার আসল মুখোশ জানবে সেদিন দেখবেন মিস্টার কিভাবে এই প্রেস্টিজ ধরে রাখেন। আমার সেখানে ভালো প্রফেসর হওয়ার কোনো ইচ্ছে বা মন মানসিকতা কিছুই নেই।
যে কারণে আমি সেখানে গিয়েছিলাম সেটা খুব ভালোই এগোচ্ছে। তুমি বরং তোমার বাবার চিন্তা করো। আমার বাবার সাথে আপনার কিসের এত শত্রুতা? বারিশ অবাক হওয়ার মতো করে বলল, শত্রুতা কেন থাকবে? সে আমার একমাত্র শ্বশুর, আমার একটা মাত্র বউয়ের একটা মাত্র বাবা। ঝিলমিলের থুতনিতে আঙুল বুলাতে বুলাতে বলল বারিশ। অদ্ভুত ঠেকল ঝিলমিলের কথাগুলো। মুখ ঘুরিয়ে অন্য পাশে নিল। বারিশ ওর মুখ আবারও নিজের দিক ঘোরালো। বু ঝুঁকে আরও কাছে গেল। চোখ বোলালো আবারও সপ্তদশীর সর্বাঙ্গে। সব খুলে ফেলেছ? মাথার এই দোপাট্টাটা খোলনি কেন? মাথার দিক তাকিয়ে বলল, অনেক চেষ্টা করেছিলাম খোলার। বারিশ নিজেই এবার সেটা খোলার জন্য ঝিলমিলের মাথার কাছে এগিয়ে গেল। বাধা দিল না ঝিলমিল। সে এটা খোলার জন্য অনেকক্ষণ নিজে সাথে যুদ্ধ করেছিল। বারিশ এটা খুলতে খুলতে ঝিলমিলের দিক আরও বেশি ঝুঁকল। ঝিলমিল যত পেছাচ্ছে সে তত ঝুঁকে যাচ্ছে তার দিকে। অবশেষে খুলতে সক্ষম হয়, কিন্তু তবুও বারিশ সেভাবেই থেকে বলল, আজ আমাদের বাসর রাত। হঠাৎ এমন বাক্যই জমে গেল ঝিলমিল। বারিশের দিক তাকিয়ে থাকলো বড় বড় চোখ করে। তারপর খানিকটা আতঙ্কিত গলায় বলল, আপনি ঠিক আছেন তো বারিশ চাচু? হোয়াট দ্য হেল? চাচু বললে মুড নষ্ট করছো কেন? কিসের মুড? বারিশ কিছু বলল না। সে সোজা চলে গেল ওয়াশরুমের দিকে। পোশাক পাল্টে এসে কোনো ভূমিকা ছাড়াই গম্ভীর গলায় বলল, বাইরে কোনো বারিশ কিছু বলল না। সে সোজা চলে গেল ওয়াশরুমের দিকে। পোশাক বদলে এসে কোনো ভঙ্গিতা ছাড়াই সোজা গলায় স্পষ্ট বলল, বই বের করো, পড়তে বসো। ঝিলমিল স্তব্ধ হয়ে গেল। তার মনে হলো সে বোধহয় ভুল শুনেছে। অবিশ্বাস্য গলায় বলল, কি বললেন? তোমার না কিছুদিন পর এক্সাম? পড়তে বসো এক্ষুনি, সেটাই বলেছি। ঝিলমিল ভেতরের জেদটা আবারও চাড়া দিয়ে উঠল। পারবো না, আমাকে দয়া করে আমার বাসায় রেখে আসুন। আব্বু নিশ্চয়ই এতক্ষণ স্ট্রোক আর অসুস্থ হয়ে পড়েছে। বারিশ ঠোঁটের কোণে আবার সেই কুটিল হাসি ফুটিয়ে বলল, কুটিল হাসি ফুটে উঠল। সে শীতল গলায় বলল, মাত্র তো শুরু। উনি সুস্থ থাকার দিন এবার শেষ হয়ে আসছে। ঝিলমিল এই কথার আত্মনিহিত অর্থ কোনোই বুঝতে পারল না। তার আগে বুঝে ওঠার আগেই বারিশ তাকে আর কোনো কথার সুযোগ না দিয়ে চলে গেল। বুকশেলফ থেকে ওর ক্লাসের কয়েকটা মোটা মোটা বই এনে ধূপধাপ করে টেবিলের উপর রাখল। তারপর সেগুলো ঝিলমিলের সামনে বাড়িয়ে দিয়ে বলল, এক্ষুনি পড়তে বসো, না হলে মারব। ঝিলমিল চোয়াল ঝুলে গেল। এই লোকটা বলে কি? বাসর রাতে বউকে মারার হুমকি দিচ্ছে। সে ফুঁসে উঠে বলল, কি মারবেন মানে? গায়ে হাত তুলবেন নাকি আমার? বই খোলো, অত্যন্ত ধীর ও শক্ত গলায় বলল বারিশ। ঝিলমিল নড়াচড়া না দেখে ওভাবেই বসে রইল দেখে বারিশ এবার সিংহের মতো গর্জন করে উচ্চস্বরে ধমকে উঠল, খোলো বলছি বই। হঠাৎ সে চেনা প্রফেসরের রাগী ধমক শুনে ঝিলমিল ভেতর থেকে কেঁপে উঠল। আর কোনো তর্ক না করে সে কাঁপা কাঁপা হাতে বইয়ের পাতা মেলল। রাগ আর ক্ষোভে সে ইচ্ছে করছে বইয়ের পাতাগুলো এলোমেলো করে ছিঁড়ে ফেলতে। সে জেদের কারণে উল্টো পাল্টা করতে লাগলো, যেন খুব মনোযোগ দিয়ে বইগুলো
পড়তে ব্যস্ত। বারিশ ওর কাণ্ড দেখে কিছু বলল না। সে কিছুক্ষণ ঝিলমিলের দিক তাকিয়ে থেকে আবারও কি একটা মনে করে রুম থেকে বেরিয়ে গেল। বারিশ রুম থেকে বের হতে ঝিলমিল একদম যেন নিজের দমে ফিরে এলো। সুযোগ হাতছাড়া না করে সে তড়িঘড়ি করে বিছানার ওপর নিজের ফোনটা হাতে নিল। বান্ধবী ইরানকে কল দেয় সে। ওপাশ থেকে কলটা রিসিভ হতেই ঝিলমিলকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই ইরান ঝেঁঝিয়ে উঠল, এই নাটকের নাতি, তুই পালালি কেন শুনি? এত নাটক কই থেকে আসে তোর? তখন তো কিছু ভাবিনি, আমি নিজের জালে নিজেই ফেঁসে গেছি। আমাকে উদ্ধার কর বোন। আমি কিভাবে চাচুকে বিয়ে করলাম? ও মাই গড, সে আমার কলেজের স্যার। ছি ছি, তুই জানিস উনি আমাকে পড়তে বসিয়েছে বাসর রাতে? খাম্বা স্যার আমাকে পড়তে বসিয়েছে। কেঁদে দিল ঝিলমিল। কি, তাই বলে পড়তে বসালো? হ্যাঁ, বাসর রাতে সবাই বাসর রাতে যেখানে সব জামাই তার বউয়ের শাড়ি খুলতে বলে, আর আমার জামাই আমাকে বই খুলতে বলছে, এমন খাম্বাসের খোদা আমার কপালে কেন দিল? শাড়ি তো তুমি খুলেই বসে আছো, নতুন করে আর কি খোলার কথা বলছো শুনি? আহাম্মক। হঠাৎ পুরুষালী গম্ভীর কণ্ঠ শুনে আহাম্মক বনে গেল কিশোরী। তড়িঘড়ি করে ফোনটা কেটে বিছানায় উপর রেখে দিল। দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সে পুরুষটি। ঝিলমিল কোনো মতে নিজের ভেতরের ভীতিটুকু আড়াল করে অবাধ্য গলায় বলল, আমি বাড়ি যাব। বাড়িতেই তো আছো। যুবকের কণ্ঠ অনুভূতি লেশমাত্র নেই। মেয়েটার নজর হঠাৎ লোকটার ডান হাতের দিক গেল। সে কিছু কৌতূহল ও সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে শোধালো, ওটা কি আপনার হাতে? বারিশ কোনো মৌখিক উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করল না। ধীর পায়ে এগিয়ে গেল বিছানার দিকে। কোনো দ্বিধা ছাড়াই খাটের পাশে এক হাঁটু মুড়ে বসে পড়ল। সুতির কাপড় মোড়ানো বরফের টুকরোগুলো চেপে ধরল ঝিলমিলের কপালের ঠিক সেই অংশে যেখানে কিছুক্ষণ আগে কারেন্টের খুঁটির সাথে ধাক্কা খেয়ে ফুলে উঠে নীলবর্ণ ধারণ করেছে। বারিশের হাতের থাপ্পড়েও গালটা লাল হয়ে আছে। ক্ষতের উপর আচমকা সেই হিমশীতল স্পর্শ পেতেই যন্ত্রণায় কুঁকিয়ে উঠল। তীব্র চিৎকার করে ঘর কাঁপিয়ে তুলল সে। আহ, আরে কি করছেন কি? ছাড়ুন আমাকে, বলেই সে আরও জোরে চিৎকার দিল। ভ্রুজোড়া কুঁচকে গেল বারিশের। হাতের বরফটা একপাশে ছুঁড়ে ফেলে দিয়ে তিনি চোখের পলকে নিজের চওড়া হাতের তালু দিয়ে মেয়েটার মুখ চেপে ধরল। সে বলিষ্ঠ বাঁধনের নিচে বাকি চিৎকারটুকু গুম মেরে গেল। সে নিজের মুখটা স্ত্রীর অতি সন্নিকটে এসে দাঁতে দাঁত পিষে অত্যন্ত দৃঢ় ও ধমকের সুরে বলল, এভাবে চিৎকার করছো কেন? নিচে এখনো বাড়ির সবাই জেগে আছে, আর তুমি এভাবে চিৎকার করছো? একটু চুপ করো। কী ভাববে সবাই? ঝিলমিল তার মুখের ওপর থেকে হাতটা সরিয়ে দেওয়ার চেষ্টা করে যন্ত্রণায় চোখ মুখ কুঁচকে গেল। এটা আমার মাথায় ওভাবে চেপে ধরলেন কেন? আপনি ওটা আমার মাথায় এভাবে চেপে ধরলেন কেন? বারিশ সোজা হয়ে দাঁড়ালো। অত্যন্ত কর্কশ ও ঠান্ডা গলায় বলল সে, অনেক শখ হয়েছে ধরার, তাই ধরেছি। ডিসগাস্টিং।
ঝিলমিল নিজের ক্ষোভ প্রকাশের সুযোগ পেল না। হঠাৎ করে নিচতলা থেকে ভেসে এলো তার অতি পরিচিত কণ্ঠডাক। তার আব্বু ডাকছে। চেনা গলার আওয়াজ কানে পৌঁছাতেই কিশোরী এক মুহূর্তেও দাঁড়ালো না। ঝড়ের বেগে ঘর থেকে বেরিয়ে নিচে চলে গেল। বারিশ এই বিচ্ছু মেয়েটিকে কোনোভাবে আটকে রাখতে পারল না। অগত্যা সেও শান্ত পায়ে তার পিছু পিছু নিচতলায় গিয়ে দাঁড়ালো। লিভিং রুমে পা রাখতেই ঝিলমিল দেখতে পেল আলতাফ চৌধুরী উদ্বিগ্ন কণ্ঠে স্বরে তাকে ডাকছে। ওভাবে চিৎকার করছিলে কেন মা? কি হয়েছে তোমার? আর এখানে কি হয়েছে? মেয়ের কপালে আঙুল রেখে তার পাশে তখন আকাশের চোখে একরাশ সংশয়। ঝিলমিল কিছুটা আমতা আমতা করে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করলো। না আব্বু, কিছু হয়নি, এমনি। ঝিলমিলের পেছনে সিঁড়ি বেয়ে এসে দাঁড়িয়েছে বারিশ। তাকে দেখা মাত্রই আলতাফ চৌধুরী আকস্মিক এক প্রকার তেড়ে গিয়ে জামাতার মুখোমুখি হলেন। এই ছেলে, কি করেছ তুমি আমার মেয়ের সঙ্গে? ও অমন আত্মচিৎকার করছিল কেন? বারিশ প্রথমে আর চোখে তার অষ্টাদশীর দিকে তাকালো, পরক্ষণে শ্বশুরের দিক ফিরে ঠোঁটে তাচ্ছিল্য হাসি ফুটিয়ে অত্যন্ত সহজ গলায় জবাব দিল, আপনি যা ভাবছেন ঠিক তাই। বাসুর ঘরে ঝিলমিল চিৎকার আর বারিশের মুখে এমন দ্বিধাহীন কোনো উত্তর নেই, দ্বিধাদ্বন্দ্বের কোনো উত্তর নেই। লিভিং রুমে তখন বারিশের বাবা আর বড় ভাই উপস্থিত ছিলেন। ছেলের এমন বেহাল ও সোজাসাপটা মন্তব্য শুনে দুই পুরুষ অস্বস্তিতে পড়ে গেল। ভাগ্যিস ঝর্ণা বেগম তখন নিজের কক্ষে বিশ্রাম নিচ্ছেন, অন্যথায় ছেলের এমন মুখের এই কথা শুনে নির্ঘাত তিনি আরেক দফা অজ্ঞান হয়ে যেতেন। বারিশের মুখে এমন লাগামহীন প্রযুক্তি শুনে আলতাফ চৌধুরী রাগে কাঁপতে কাঁপতে তার দিকে আঙুল উঁচিয়ে গর্জন করে বললেন, কি বললে তুমি? তোমার সাহস তো কম নয় বারিশ, আমার অবুঝ মেয়ের গায়ে হাত তুলেছ তুমি। তোমার একটুও বাধল না? বিয়ের প্রথম রাতেই এই তোমার আসল রূপ? শিক্ষাদানের নামে এই অধঃপতন হয়েছে। তুমি নিজেই নিজের ঘরে কারো বিচলিত হলো না বারিশ? সে নিজের ভাবলিহীনভাবে উদাসীনতা বজায় রেখে অত্যন্ত নির্বিকার গলায় বলে উঠল, কি এমন করলাম আমি? আপনার মেয়ে নিজের ইচ্ছায় আমাকে বিয়ে করেছে, ওর সাথে যাই করি তাতে আপনার কি? এমন বেপরোয়া কথা শুনে আলতাফ চৌধুরীর রক্ত মাথায় চড়ে গেল। ধমকে উঠলেন, চুপ করো বেয়াদব, তুমি জানো না ওর এখনো 18 বছর হয়নি? একজন শিক্ষক হয়ে এসব বলতে তোমার লজ্জা লাগছে না? বারিশ এবার কিছুটা বাঁকা হাসি দিল। শ্বশুরের দিক তাকিয়ে সোজা সাপটা কর্কশ ও স্পষ্ট গলায় বলল, শিক্ষক? কে শিক্ষক? শিক্ষক আমি কলেজে, বাসায় না। আপনার মতো সব জায়গায় গিয়ে শিক্ষকতা দেখাতে পারবো না। যেখানে দেখানো দরকার সেখানেই দেখাবো। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আলতাফ চৌধুরী সহ্য সীমা ছাড়িয়ে গেলেন। তিনি আর এক মুহূর্তেও কালক্ষেপণ না করে নিজের মেয়ের হাত শক্ত করে চেপে ধরে টেনে নিয়ে যেতে বললেন, চল মা, এখানে আর এক মুহূর্ত না। কিন্তু ঝিলমিলকে নিয়ে তিনি কদম ফেলার আগেই ওপাশ থেকে তার অন্য হাতটা চেপে ধরে ফেলল বারিশ। তার মুঠো শক্ত হয়ে বসল কিশোরের কবজিতে। সে শ্বশুরের দিক তাকিয়ে সোজা কঠোর কণ্ঠে বলল, হাত ছাড়ুন ওর, ছাড়ুন। ছাড়ব না।
তুমি ছাড়ো বেয়াদব। আমি কেন ছাড়ব? একটু আগেই তো আপনার মা ওকে আমার হাতে তুলে দিয়েছে। আপনি ছাড়ুন, ছাড়ুন বলছি। দুজনের টানাপড়নের মাঝখান থেকে ঝিলমিলের দু হাত দুদিকে প্রসারিত হয়ে যাচ্ছিল। দুজনের তাকে নিজের দিক টানছেন, যেন সে একটা জীবন্ত পুতুল নিয়ে কাড়াকাড়ি করছে তারা। যন্ত্রণায় কিশোরীর চোখ মুখ কুকিয়ে গেল। আলতাফ চৌধুরী মেয়ের হাত নিজের দিকে আরও এক দফা টেনে নিয়ে তীব্র ক্ষোভে বলল, আমার মা দিয়েছে, আমি দেইনি। আমার মেয়েকে আমি তোমার সাথে কখনো থাকতে দেব না। বাড়ির ঠোঁটের কোণে কুটিল হাসি ফুটিয়ে রেখে বলল, আপনার মেয়ে তো থাকবেই, সাথে আপনার মাও চলে আসবে। ওই তো চলেও এসেছে। বাড়ির শেষ বাক্য সদর দরজার দিক তাকিয়ে বলল, নিজের মাকে সদর দরজার সশরীরে উপস্থিত হতে দেখে আলতাফ চৌধুরী অবচেতনায় ভাবল, নিজের মেয়ের হাতটা আলগা করে ছেড়ে দিলেন। বাবার হাত ছুটে যেতেই ঝিলমিল কিছুটা গলা সামনে বাড়িয়ে বারিশের দিক সরে গেল। নূরজাহান চৌধুরী তীক্ষ্ণ দৃষ্টিতে আলতাফ চৌধুরীকে দেখল। চশমাটা ঠিক করতে করতে তিনি ধীর পায়ে এগিয়ে গেলেন। তার গম্ভীর ও রাজকীয় চালচলনের সামনে ড্রয়িং রুমের বাকিরা সবাই তখনও নিশ্চুপ। তিনি চঞ্চল শেহরিয়ার মুখোমুখি তাকিয়ে অত্যন্ত ধীর গলায় বলে উঠলেন, সব আয়োজন করে রাখবেন। কালকে আমরা সবাই আসছি, কোনো ঝামেলা যেন না হয়। চঞ্চল শেহরিয়ার অত্যন্ত নির্বিকার সাথে মাথা ঝুঁকিয়ে সম্মতি জানালেন আর বললেন, আপনি একদম নিশ্চিন্তে থাকুন, ঝিলমিল দাদুভাইকে কোনো অযত্ন হবে না। দাদুভাই নয়, মামুনি। নূরজাহান চৌধুরী তৎক্ষণাৎ চঞ্চল শেহরিয়ার সামনে তার ভুল ধরিয়ে দিলেন। তার এই একটি মাত্র শব্দ পরিবেশটা হয়ে গেল যেন আরও ঝিলমিল। এখনও আর ওই বাড়িতে কেবল নাতনি নয়, সে এখন এই বাড়ির গৃহের বউ। কথাটি শেষ করেই তিনি আর এক মুহূর্তেও দাঁড়ালেন না। আলতাফ চৌধুরীর বাহু ধরে তাকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যেতে লাগলেন। ঝিলমিল শুধু ফ্যাল করে তার দাদিমার আর আব্বুর চলে যাওয়ার পথে তাকিয়ে রইল। এদিকে আকাশ যাওয়ার আগে ওর বন্ধু বারিশকে এক প্রকার জোর করেই টেনে কিছুটা দূরে নিয়ে গেল। আর যাই হোক, তোর থেকে আমি অন্তত এটা আশা করিনি। কি আশা করিসনি? একটু আগেই তুই আমার ভাতিজিকে বিয়ে করবি না বলে চারদিকে লাফালাফি করছিলি, আর এখন ঘরে নিয়ে গিয়ে একদম ফুল ফর্মে বাসর করা স্টার্ট করে দিলি। ছি ছি ছি, চাচা শ্বশুর হিসাবে তোকে এসব কথা বলতেও আমার কেমন জানি লজ্জা লজ্জা লাগছে। বারিশ এক মুহূর্তের জন্য আকাশকে দেখল, তারপর খুব বিরক্তি নিয়ে বলল, মাথা ঠিক আছে তোর? ওসব কিছুই হয়নি। হয়নি মানে? পুরো পাড়ার মানুষ বাসের ঘরে চিৎকার শুনল, আর তুই বলি কিছুই হয়নি। বারিশ একটা দীর্ঘশ্বাস ফেলে কপাল কুঁচকে বলল, তোর এই নোংরা মাথায় এখন তোর এই নোংরা মাথায় একটু সাফ করবি? ও খাম্বার সাথে বাড়ি খেয়ে কপাল ফুলিয়ে এসেছে। আমি জাস্ট বরফ দিয়েছিলাম আর ও ডাইনোসরের মতো চিৎকার জুড়ে দিয়েছে। আকাশ চুপ হয়ে গেল। সে ঘাড় ঘুরিয়ে ঝিলমিলের দিক তাকালো। মেয়েটা এক কোণে চুপচাপ দাঁড়িয়ে আছে, ওদের দিকেই তাকিয়ে আছে, ওদের কথা শোনার আপ্রাণ চেষ্টা করছে। তবে গুরুতর কারণে কিছুই সে শুনতে পারছে না। আকাশ আলতো হেসে ডেকে উঠল, যাও মামুনি, রুমে গিয়ে শুয়ে পড়ো। হ্যাঁ যাও মামুনি, রুমে যাও। আকাশের
দেখা দেখি তার পিঠি পিঠি বাড়িসহ ব্যঙ্গার্থ মতো একদম একই টোনে বলে উঠল। বন্ধুর মুখে এই ডাক শুনে আকাশ তৎক্ষণাৎ ভ্রু কুঁচকে সংশোধ করে বলল, তুই মামুনি বলছিস কেন? বারিশ কোনো উত্তর দিল না। সে উল্টো আকাশের হাত শক্ত করে ধরে সদর দরজার দিক টেনে নিয়ে যেতে লাগলো। ইচ্ছে করেই বেশ উচ্চস্বরে বলল, ও সরি, যাও সোনা, রুমে যাও, কিন্তু ঘুমিয়ে পড়ো না যেন, আমি আসছি এক্ষুনি। বারিশের এই মাঝরাতে গলা উঁচিয়ে এত জোরে কথা বলার মধ্যে উদ্দেশ্য ছিল বাইরে আলতাফ চৌধুরীকে শোনানো, এবং নিজের সেই উদ্দেশ্য যে সফলও হলো। গেটের কাছে পৌঁছাতে আলতাফ চৌধুরীর কানে সেই ইঙ্গিতপূর্ণ বাক্যটি পৌঁছাতেই তার কান মাথা গরম হয়ে উঠল। কিন্তু পাশে দাঁড়িয়ে থাকা কড়া মেজাজের মা নূরজাহান চৌধুরীর কারণে শেষমেশ আর ফিরে এসে ছেলেটাকে কিছু বলতে পারল না। অগ্রতা, ক্ষোভ আর উদ্বেগ নিয়ে তাকে চলে যেতে হলো। এদিকে ড্রয়িং রুমে দাঁড়িয়ে থাকা ঝিলমিল এখনও চোখ পাকিয়ে বারিশের বাইরের দিক যাওয়ার পথে তাকিয়ে আছে। অবাক হওয়া আর নতুন কিছু নেই। এই লোকটা বরাবরই অত্যন্ত অসভ্য আর নির্লজ্জ। সে রুমে যাওয়ার আগে পুরো বাড়ির চোখের বোনানো যে কেউ খুঁজছে, তবে চোখের সামনে দেখতে পেল না। সে পুরো বাড়ি এক নজর চোখ বোলালো, যেন কাউকে খুঁজছে, কিন্তু চোখের সামনে সে কাউকেই খুঁজে পেল না।